Hello friend, good morning and welcome all of you in my self-talking journey day 385. So last 1 year I continue this self-talking journey and today is special as because today I am here with my beloved wife. আমি আমার ওয়াইফের সাথে আছি আর so my wife Songita, she love me too much but we fight each other too much. When we fighting with each other আর there is something maybe reason for us মানে আমরা নিজেদের এর মধ্যে নিজেদের কিছু কনফ্লিক্ট হয় আবার এক্সটার্নাল কনফ্লিক্ট আই থিঙ্ক এই যে প্রবলেম এটা হচ্ছে শুধু আমাদের হাজব্যান্ড ওয়াইফের শুধু আমাদের দুজনের মধ্যে না, এটা একদম কমন এবং প্রত্যেকের মধ্যেই হয় সবসময়। এটার মধ্যে প্যারাটা প্রিন্সিপাল কাজ করে যে 80% মানুষ তাদের জীবনে এরকমভাবেই চলে এবং এরকমভাবেই শেষ হয়। এই আর 20% মানুষ যারা কিন্তু তাদের যে রিলেশন সেটাকে আরও অনেক বেটার করার চেষ্টা করে এবং করতে পারে, করতে সক্ষম হয়। আর তো আমাদের মনে হয় সবাইকে আমাদের নিজেদের যে স্ট্রেংথ উইকনেস এই জিনিসগুলো রিলেশনের মধ্যে কোন জায়গাটা আমাদের বারবার আমরা ভুল করি এবং কোন জায়গাটা আমাদের রেকটিফাই করা উচিত, আমাদের এটা সবার যদি আমরা সেটা দেখি তাহলে হয়তো আমরা অনেক কিছু রিকভার করতে পারি। তো যাই হোক, আর আমার ওয়াইফ সঙ্গীতা সে যেটা একটা খুব বড় চ্যালেঞ্জ ফেস করে যে তার কিছু নার্ভ রিলেটেড প্রবলেম, তো সেই নার্ভ রিলেটেড প্রবলেম সেটার জন্য মাঝে মাঝে এই খুব স্ট্রিক্ট বোল্ড ডিসিশন নেয় যে সে যোগা করবে, প্রাণায়াম করবে, কিন্তু যে কোনো কারণেই সেটা কিন্তু সে শারীরিক অসুস্থতা মাঝে মাঝে যেটা বলে রুকাবার মানে বাধা, মানে যখনই কোনো কিছু করতে চাওয়া তখনই সেটা কিন্তু কোনো একটা শরীর খারাপ বা অসুস্থতার জন্য করতে যেটা কন্টিনিউ করা বলে, যে একটা জিনিস শুরু করার পর কন্টিনিউ সেটা সে না চাইলেও কিন্তু সেটা সে করতে পারে না। তো আলটিমেট যেমন সে একটা প্যাটার্ন, যেমন তার মধ্যে আমরাও আমাদের লাইফে এরকম অনেক প্যাটার্ন আছে যেটা আমরা রিপিটেড ভাবে করি। যেমন তার মধ্যে একটা আছে যে তার শরীর খারাপ, এমনি সব কিছু ঠিকঠাক আছে, হয়তো ছেলের খুব শরীর খারাপ হচ্ছে, তখন সেটার থেকে তার প্যানিক অ্যাটাক হয়। তো আমি যেটা ডিসকাস করে দেখেছি এটা কিন্তু অনেকেরই মধ্যে এই প্রবলেমটা, এবং সে সেটা সম্বন্ধে কিন্তু জানে যে আমার ওই প্যানিক অ্যাটাক কী জিনিস, চিন্তা করলে দুশ্চিন্তা করলে হয়, কিন্তু যখন প্রকৃত সিচুয়েশান আছে সেই সময় সে কিন্তু সেটাকে আটকাতে পারে না। এতটাই যদি ছেলের এতটা শরীর খারাপ হয়েছে, কী হবে এরপরে, যদি খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে, তো একটা চিন্তা এবং দুশ্চিন্তায় কিন্তু হয়তো দেখা যায় কিছুদিন পরে ছেলে সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু চিন্তা করতে গিয়ে সে নিজে অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেই যে জিনিসটা এটা কিন্তু সে নিজে বুঝতে পারে, কিন্তু যে কোনো কারণেই ওষুধও কাজ করে না, বা মাঝে মাঝেই সেই জিনিসটা প্যানিক অ্যাটাকের শিকার হয়। তো এবার এই প্যানিক অ্যাটাক থেকে আমি সঙ্গীতাকে জিজ্ঞেস করবো যে তুমি কী ধরনের এই প্যানিক অ্যাটাকের থেকে নিজেকে নিজে বের করার জন্য কী কী চেষ্টা করছো এবং তাতে তুমি কতটা সাকসেস হবে বলে মনে করছো? তুমি মানে এটা থেকে কি তুমি আগে তোমার নিজেকে তুমি নিজে বলো যে তুমি নিজেকে নিজে কি মনে করো যে এই প্যানিক অ্যাটাক কি সারানো সম্ভব কি সম্ভব না, তোমার কি মনে হয়? প্যানিক অ্যাটাক সারবে না। একটু কিছু টেনশন হলে, একটু কিছু হলে প্যানিক অ্যাটাক হয়ে যায়। প্যানিক অ্যাটাকটা কি? প্যানিক মানে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল না করতে পারাকে প্যানিক বলে। ওটা হয়ে যাচ্ছে, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না, ওটাই প্রবলেম, ওটা স্ট্রেস হয়ে যাচ্ছে, তখন শরীরে অস্বস্তি ভাব হচ্ছে, ওটাই মানে করে। অনেকে বলে যোগা করলে নাকি কন্ট্রোলটা আসে। এখন জানি না যোগা করতে কত বছর। আচ্ছা, যোগা কতদিন করলে তুমি একটা মনে করো যে একটা জিনিসের তুমি রেজাল্ট দেখতে পাবে? অ্যাটলিস্ট 6 মান্থ কন্টিনিউ। আমার মনে হয় যে কষ্টটা তুমি পাও, তো সেটাতে পেইন বেশি না। আমি যদি একবার 6 মাস কষ্ট করে জীবনের শেষ দেখা একটা যদি দেখি যে 6 মাস টানা কন্টিনিউ করবো, করার পর আমি দেখবো যে আমি সারতে পারছি কি পারিনি। তুমি তোমাকে আমি যেটা মনে করি যে তুমি একটা সময় তোমার ভালো করে মনে করো যে তোমার ঘাড়ের মধ্যে ব্যথা হতো এবং হাত ব্যথা হতো, মানে হাতের শিরায় ব্যথা হতো, এবং সেই সময় তুমি ওটা মনে করেছিলে যে ওটা ছাড়বে না। ইভেন আমি অবধি মনে করেছিলাম যে এটা একটা এমন একটা রোগ যে এই রোগটা কোনোদিনও সারবে না, মারাত্মক পেইন এবং হাত পা কাঁপুনি, সেটা কিন্তু তোমার নেই, সেই রোগটা সেরে গেছে। মানে ইম্পসিবল বলে কিন্তু
অনেক কিছু জিনিস আছে যেটা কিন্তু পসিবল। তো তুমি নিজেকে সেই 6 মাসটা তুমি যদি দেখো, তাহলে সেইটা নিজেকে সারাতে পারো আমার মনে হয়। এবং তুমি সেটা করতে তোমার কি মানে কোন জায়গাটা বাধা, যে না আমার এই জায়গাটা বাধা যেটা আমি করতে পারবো না, কি মনে হয় তোমার? এত কষ্ট পাচ্ছ, তুমি মনে করো সারা জীবন কষ্ট পাবে, তার থেকে বড় হচ্ছে 6 মাসের কষ্ট করবো কিন্তু সারা জীবন সুখ ভোগ করবো, কোনটা ভালো? 6 মাস কষ্টকর ব্যাপার, 6 মাস যদি তুমি কন্টিনিউ করতে পারো, কোনটা ভালো? যে তুমি সারা জীবন পেইনটা ভোগ করবে, না 6 মাসে তুমি যদি নিজেকে চ্যালেঞ্জ নাও, এবং সেই জায়গাটা কতটা চ্যালেঞ্জ আছে তুমি কি মনে করো? হুম? যোগা করতে তো ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সকালবেলা সেই কমফোর্ট জোন বিছানাটা ছেড়ে যাওয়া, সেটা হচ্ছে কষ্টকর। সেই সকালবেলা ঘুম 5টা থেকে, দিকে উঠে হ্যাঁ, রুটিন করে রেডি হয়ে বেরোনো, এটা হচ্ছে সবথেকে কষ্টকর। 5টা 20-র মধ্যে বেরিয়ে যেতে হয়। হুম। ওখানে পৌঁছাতে এই 5টা 40, 45 থেকে ওখানে স্টার্ট হয়। হুম। তো এই যে কিন্তু যে প্রক্রিয়াটা, থিওরি বলে যে নো পেইন নো গেইন, জীবনে কিছু পেতে গেলে আমাদের জীবনে কিছু দিতে হবে, না দিয়ে আমি কিছু তো পেতে পারি কিন্তু না। এই মানে তুমি আজকে পেইনটা নিবে, তার জন্য তুমি সারা জীবন সুখ ভোগ করবে। তাছাড়া ভাবো, তোমাকে মনে করো যে এই যে প্যানিক অ্যাটাকের যে রোগটা তুমি সাফার করছো নাই নাই করে 4-5 বছর ধরে, তো এটার তো কোনো ওষুধ নেই, মেডিসিন নেই, এবং কন্টিনিউ তুমি সাফার করছো এটার জন্য। প্রতিদিন প্রচুর ওষুধ খেতে হয়, কিন্তু এটা যদি তুমি পার্মানেন্টলি কিওর করে নিতে পারো, তো আমার কথা হচ্ছে সেই, তার জন্য আমি আমার যদি বেস্ট একটা কষ্ট যদি নিজেকে স্বীকার করে নিই। সার্ভিসটা খাইছে না, কম খাচ্ছে। হুম। তাতে আমার কথা হচ্ছে, জীবনে একটা প্রবলেম কষ্ট আমি বেছে নিচ্ছি, কিন্তু তার পরিবর্তে আমার সারাটা জীবন আমি ভালো থাকবো, তো সেটা আমি কেন নিব না? হুম। শরীরে খুব কষ্ট হয়, মানে শরীরটা মানে নিতে পারে না, তো কিছু মেকানিজমটা ওইভাবে তৈরি হয়ে গেছে। ছোটোবেলা থেকে এত লোড নিয়ে আর লোডটা নিতে পারছে না, মানে ছোটোবেলায় এতটাই লোড নিয়ে নিয়েছে, ওটা ভেঙে গেছে, মানে ওই ঘাটটাই ভেঙে গেছে, ওটা লোড নেওয়ার আর ক্ষমতা নেই, একটু কিছু হলেও লোড নেওয়ার ক্ষমতা নেই। তো এখান থেকে কী উপায়, যোগা করার উপায়? যোগা করলে ঠিক 6 মাস করে তুমি যদি বলো যে সারছে না, তারপরে আমি বলবো তোমাকে ছেড়ে দাও। কিন্তু 6 মাস যদি তুমি করো, তুমি নেক্সট লাইফটা তুমি যেভাবে তোমার হাতের ব্যথা পাইগুলো বিভিন্ন রকম জিনিস, কিন্তু অনেক জিনিস কিন্তু সেরে গেছে, এটাও কিওর হয়ে যাবে। তুমি 6 মাসের কেন চ্যালেঞ্জ নেবে? জীবনে একটা চ্যালেঞ্জ নিয়ে তুমি যদি অনেক প্রবলেম তুমি যদি সলভ করে ফেলো, তাহলে সেই প্রবলেমটা কেন নেবে না? আমাকে বলো তুমি, যে একটা যুক্তি যে না, আমি জীবনে নিজের প্রতি নিজে চ্যালেঞ্জ করবো না, কেন? মানে আমার কথা হচ্ছে, আর তুমি হচ্ছে সকালবেলা উঠে জগিং করতে চলে যাওয়া কেমন করে? আমার সকালবেলা তো প্রতিদিন জ্বর হয়, মানে শরীর খারাপ করে, মাঝে মাঝে গা হাত পা ব্যথা করে, মনে হয় আজকে যদি একটু ঘুমাই, একটু রেস্ট দরকার, তাহলে অনেক ভালো। কিন্তু আমি সেই জায়গাটা কিন্তু যে কোনো কারণেই হোক, আমি ভাবি যে এইটা মনে হচ্ছে মানে আমি হেরে যাচ্ছি, সকালবেলাটাই হেরে যাচ্ছি। আজকে যদি আমি সকালবেলাটা হেরে যাই, তাহলে আমি সারাটা দিন হেরে যাবো। সমস্যা কিন্তু প্রত্যেকেরই হয়, কিন্তু ওভারকাম করতে হবে। এবার আমি সেটা মাঝে মাঝে ফেলিয়ার আমিও হই, কিন্তু আমাদের, হ্যাঁ হয়তো আমি ফেলিওর হই মাসের মধ্যে হয়তো 2 দিন, 1 থেকে 2 দিন, 3 দিন। কিন্তু আমার কথা হচ্ছে এই জিনিসটাকে আমাদেরকে যদি আমরা নিজেরা চেক করি, কারণ সকালটা যদি আমি ঠিক করে নিই, সারা দিন কিন্তু আমার কন্ট্রোল হয়ে যাবে। আর সকালে যদি আমি হেরে যাই, তাহলে সারাটা দিন কিন্তু আমাদের পুরোপুরি হার স্বীকার করে নেওয়া। কারণ একটা থিওরি আছে যেটা হচ্ছে পেশেন্স ইজুয়াল টু সাকসেস, আর আমাদের পেশেন্সটা কিন্তু জীবনে খুব দরকার। কারণ আমি পেশেন্স নেই মানে আমি জীবনে কিন্তু হারটা মেনে নিচ্ছি। আর আমার মনে হয় যে আমাদের পেশেন্স যদি আমি আজকে রাখি, তাহলে জীবনে যে কোনো কিছু আমি অসম্ভবকে সম্ভব করতে পারবো। আর প্রতিদিন একটাই থিওরি, যে 1% ম্যাজিক ফর্মুলা, যে আমি নিজে একদিনে রাতারাতি চেঞ্জ করতে পারবো না, কিন্তু প্রতিদিন যদি অল্প অল্প করে জাস্ট 1% ইম্প্রুভমেন্ট প্রতিটা জায়গায়, আমি হয়তো আজকে, হতেই পারে যে আমি হয়তো আজকে যোগা প্রাণায়াম হয়তো আমি এই প্রথম দিন হয়তো বেশিক্ষণ করতে পারছি না, অল্প করে করি, কিন্তু কন্টিনিউ করি সেই জিনিসটা, ধীরে ধীরে বাড়াবো। আর আরেকটা যেটা জিনিস মনে হয় যে 80% মানুষ যেটা পারে না, আমিও যদি সেই দলে পড়ে যাই, তো
আমি একটা সবসময় মনে রাখতে হবে, আমি যদি ভেড়ার পালের মধ্যে পড়ে যাচ্ছি তাহলে কিন্তু আমি সেই জায়গায় জীবনে কিছু করতে পারবো না। তো আমাকে কী করে আমি নিজেকে ভেড়ার পাল থেকে আলাদা করবো? তো সেই জায়গাটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় না কোনো আলাদা অল্টারনেট রাস্তা আছে। আচ্ছা, আমার আর তোমার বিয়ে প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় 9 করে 2018 যদি বলি তাহলে মোটামুটি 3 আর এদিকে 6, 9, 9 না হলো 8+। তো যাই হোক, তো এই 8 বছরের মধ্যে আমাদের মধ্যে অনেক সম্পর্কের এর যেটাকে বলে আপস অ্যান্ড ডাউন এসছে। তো মনে হয়েছে যে কি যেন বলে, যেটা কমন হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম, যে যে আহ, হলে ডিভোর্স হয়ে যাবে। না, কি বলে, ডিভোর্স এখনকার দিনে যেমন খুব কমন ব্যাপার। কারণ আমরা কেউ কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারি না। আমরা প্রত্যেকে আসলে কি চাই আর কি চাই না অনেকের নিজেরাই বুঝে পাই না। নাক ডাকা সহ্য হতে পারে না, গায়ের ঘাম সহ্য করতে পারে না। হ্যাঁ, এটা তো না, এটা তো একটা আলাদা রকম টাইপের প্রবলেম। সব থেকে বড় যেটা, ইগো সহ্য করতে পারে না, কেউ কারো উপর ডোমিনেটিং সহ্য করতে পারে না। আহ, কারণ হচ্ছে, আমার মনে হয় একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে সেটা সব থেকে বড় দরকার, নিজের অনেক সময় ইগোকে ছাড়তে হয়। তো এইটাই অনেকে আমরা পারি না, এবং এটা আমরাও আমাদের মধ্যে অনেক কিছু এই প্রবলেম ফেস করেছি। কিন্তু যাই হোক, যেখান থেকে ওভারকাম করে আজকে এই জায়গায় আছি। হ্যাঁ, ফিউচার আমরা কেউ জানি না, কিন্তু আমাদের মানে চলছে গাড়ি। তো কোনো কোনো সময় মনে হয়েছে যে ইস, আমার জীবনে তুমি এসছো, তোমার জন্যই মনে হয় আমার জীবনটা নিয়ে যাচ্ছে, তুমিও সেই একই জিনিস। তো এইটা থেকে বেরোনোর কি রাস্তা, তুমি কি সাজেশন দিতে চাও দর্শকরা? এটা কোনো রাস্তা আছে? বুঝতে পারবো না কোশ্চেনটা। কোয়েশ্চেনটা বললাম যে তোমার জন্য আমার জীবন, মানে তুমি যদি না থাকতে তাহলে আমার জীবনটা খুব ভালো হতো, তোমার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে কমন ব্লেমিং সবসময়, যে মানে আমরা সাধারণত এরকম করে ব্লেমিং করি সেটা না। দুজনের ক্ষেত্রে একই। হ্যাঁ, তুমি হচ্ছে, আমার মনে হচ্ছে যে তুমি তুমি যদি না থাকতা আমার জীবনটা সুখের হতো। হুম, আবার তুমি আবার ইয়েটা মানতেছো যে আমি যদি না হতাম তাহলে আমার সুখের হতো। অথচ দেখো, দুজন দুজনকে কিন্তু তৈরি করা হচ্ছে। আমি যদি তোমাকে কোনো কিছু প্রেশার দিই বা তোমাকে যদি কোনো প্রবলেমে মানে ফেলে দিই, তাহলে তোমার কিন্তু ধৈর্য ধরে তুমি যদি ওটা করছো তাহলে তোমার মধ্যে ধৈর্যটা তৈরি হচ্ছে। সুপার সুপার, মানে আমার মধ্যে লিডারশিপ স্কিল তৈরি হচ্ছে। আর কারণ যত বাধা বিপত্তির সম্মুখীন হবো তত আমরা নেক্সট তুমি লেভেলে যেটা যাওয়ার জন্য তৈরি তুমি হবো। যেটা বাইরে বাধা বিপত্তি মানে পাবা, সেটা হচ্ছে ঘরের থেকে তুমি শিখে যাচ্ছ কীভাবে আমি পার করতে পারবো। বাহ বাহ, তুমি তো ভালো মোটিভেশন স্পিকার, নেগেটিভ থেকেও পজিটিভ দেখছো। সাধারণত আমরা সবসময় নেগেটিভ দেখি, তুমি নেগেটিভের মধ্যে একটা পজিটিভ দেখছো। এই তো যে এই তুমি নেগেটিভ থেকে আমাকে পজিটিভ দেখার এই ক্ষমতা যে পৃথিবীতে খুব তুমি কম জনের আছে। এই যে তুমি আমাকে গালিগালাজ করো, হুম, তুমি এটা পারো না, এটা করা উচিত, ওটা করা উচিত। যাই হোক, একটু ধৈর্য ধরে যদি শোনার একটা ইয়েটা হয়, মাঝে মাঝে পারি না কিন্তু চেষ্টা করি শোনার, যে ঠিকই ঠিকই তো তাই। তা, করি, চেষ্টা করি করার। এই তো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা আর কি। আচ্ছা, এই যে তুমি মোটামুটি 8 বছর ধরে, সাধারণত কোনো বউরা তার শাশুড়ি আর ননদ, মানে একটা মেয়ে বলা হয় একটা মেয়েকে সহ্য করতে পারে না। তো যাই হোক, সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউন, টানাপোড়েন তো চলে। তো তুমি যাই হোক, এই যে 8 বছরে তবু শাশুড়ি ননদকে নিয়ে যে চলছো, হ্যাঁ, এর মধ্যে তুমি অনেক চ্যালেঞ্জ তুমি ফেস করেছো। কিন্তু সবকটা প্রবলেম প্রতিকূলতাকে পেরিয়ে তুমি সামনের দিকে যে এগোচ্ছে, মানে এখনো পর্যন্ত চলছো, যেটা কিন্তু আজকের দিনে অনেকেই এই জিনিসটা, এই সম্পর্কটাকে নিয়ে চলতে পারে না। প্রত্যেকের কাছে এটা খুব প্রবলেমেটিক এবং সমস্যা। তুমি এ নিয়ে কী বলতে চাও? এই সমস্যা, এটা এটা তো শুধু একা, এটা সবার প্রবলেম, এই জিনিসটা, এটা নিয়ে কী বলতে চাও? এটা কোনো সমস্যা যখন না, কোনো এখন প্রবলেম বা হচ্ছে সমস্যা পড়ো তখন কী করে এখন সেটাকে বেশিরভাগ মেনে নাও? হচ্ছে ইউনিট ফ্যামিলি, মানে নিউক্লিয়ার ফ্যামিলিটা বেশি মানুষ প্রেফার করে থাকার। যে বর, বউ আর ছেলে, বাস, এই এই কজনকে নিয়ে চলতে চায়। কিন্তু আমাদের যে আরেকটা কিন্তু আমরা হচ্ছে বিগ ফ্যামিলি, মানে জয়েন্ট ফ্যামিলিতে যারা মানে অভ্যস্ত, তারা কিন্তু সবাইকে নিয়ে
চলে। বাবা মা, দাদু দিদা, তারপরে কাকু কাকিমা, এগুলা সব রিলেশনও ইম্পর্ট্যান্ট আছে লাইফে। খালি বাবা মা আর কিন্তু কেউ যদি মনের মতো না হয় তাহলে তাকে নিয়েও চলা, সেই ক্ষেত্রে তুমি কি বলতে চাও? হ্যাঁ, সেটা একটা প্রবলেম আছে, কিন্তু একটা বিষয় আছে যে আমি হচ্ছে সেলফ ডিস্টেন্স মেনটেন করব। যদি আমার তাকে ভালো না লাগে, হ্যাঁ ওকে আমি মন থেকে ব্লেসিংস দিব, ও ভালো যেন ভালো থাকে ইয়ে থাকে, কিন্তু আমি ডিস্টেন্স মেনটেন করব। ডিস্টেন্স মেনটেন করবো কেন? আমি বেশি ওর সাথে ইমোশনালি অ্যাটাচ হব না, আর যতটা পারা যায় উম, নিজেকে একটু দূরে থাকা। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কুইক কোয়েশ্চেন। আর আমার এখানে শাশুড়ি আর ননদের সাথে সম্পর্কটা হয়েছে এই 2000, ভালো সম্পর্ক হয়েছে 2024 সাল থেকে। মানে স্ট্রাগল করে, মানে ব্যাঙ্গালোর থেকে আসার পরে মানে মা মায়ের সাথে মায়ের শাশুড়ি কী জিনিস সেটা বুঝতে পারলাম। ব্যাঙ্গালোরে একা একা কাটাতাম, মানে খালি স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে চলছিলাম, কিন্তু ওটা যে কত কষ্টকর, কেউ নাই কথা বলার। একটা তখন বুঝতাম যে যদি আমার শাশুড়ির মানে অ্যাবসেন্সটা বুঝতে পারলাম, তো তারপর থেকে সম্পর্কটা আর একটু ভালো হলো। তারপরে তোমার হচ্ছে ইয়ে ননদের ব্যাপারটা কি বলবো, ও তো এমনি প্রকৃতভাবে ভালো মানুষ, কিন্তু কিছু ত্রুটি আছে। ওটাকে সাইড করে যদি আমি ভালোটাই নিয়ে চলি না, খুব ভালো হয়, তাহলে ভালো লাগবে মনে করতে জিনিসটা। আমি তো এইভাবে নিয়ে চলি, এখন কে কীরকম নিয়ে চলে সেটা আমি জানি না। আচ্ছা তুমি জাস্ট কুইকলি আমাকে বলো, আমার বোনের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত, তিনটা সুন্দর মুহূর্ত। সাধারণত কী হয়, আমরা খুব নেগেটিভ জিনিস ভালো মনে রাখি জীবনে, পজিটিভ বা সুন্দর মুহূর্ত কিন্তু মনে থাকে না। নেগেটিভ ইজ পাওয়ারফুল দেন পজিটিভ। তো তোমাকে আমি কোয়েশ্চেন করছি যে তিনটা পজিটিভ জিনিস কুইকলি দেখি বলতে পারো কিনা। আমাদের দেরাদুনে খুব ভালো টাইম কেটেছে। দেরাদুনে আমরা মলে চলে যেতাম, একসাথে ঘুরতাম ফিরতাম খেতাম, এটা তো আছে। প্লাস রান্না করতাম একসাথে, গল্প করতাম, টিভি দেখতাম, একসাথে বসে পড়তাম, টিভি দেখতে দেখতে চা মুড়ি খাওয়া হতো, এটা তো আছে। প্লাস কোথাও ঘুরতে গেলে সহস্রধারা আর অনেক জায়গায় ঘোরাফেরা করা হয়েছিল, খুব সুন্দর ওটা মুহূর্ত এখনো মনে পড়ে। এই তিনটা তো আছে, এই তিনটা জিনিসই মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, নেগেটিভটা আমি আর জিজ্ঞেস ভালো করলাম না। ভালো জিনিস, ভালো সময়টাও কেটেছে, খারাপ সময়ও কেটেছে। সেখানে শুধু আমি যদি ভালো সময়টা নিয়ে চলি, তাহলে আমার খারাপ জিনিসটা ঢাকা পড়ে যাবে। তো যাই হোক, আমাদের লাইফে আর খারাপ জিনিসটা যদি মনে করি না, তাহলে হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে, আর ভালো জিনিসটা মনে করলে শরীর ভালো হবে। সুন্দর সুন্দর। তো যাই হোক, আমাদের সবসময় নেগেটিভ ইজ মোর পাওয়ারফুল দেন পজিটিভ, বাই ডিফল্ট নেগেটিভেরই অস্তিত্ব বেশি। তো আমরা এইখানেও আমাদের একটা থিওরি অ্যাপ্লাই করতে পারি, 80-20 প্যারাডাইম প্রিন্সিপাল। যে 80% মানুষ যেভাবে ভাবে, যেভাবে চলে, যেভাবে চিন্তা ভাবনা করে, সেভাবে যদি আমরা চলি, অ্যাকচুয়ালি আমরা ভেড়ার জীবনযাপন করছি, ভেড়ার পালের মতো চলছি, মানে আমাদের বুদ্ধি নেই। হ্যাঁ, 80% পিপল দে নট এবল টু জাস্ট মেনটেন দ্য রিলেশনশিপ। সো আমরা যদি সেই জায়গা থেকে নিজেদেরকে আলাদা করতে চাই, তাহলে আমাদেরকে কি প্রথমে যেটা জানা দরকার, নিজেদেরকে চেনা আর জানা। সেই জন্যই আমি যেটা বলি যে আমাদের বডি সোল মাইন্ড এইটার উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে কেয়ার করতে হবে। কারণ আমি যখন নিজেকে ভালোবাসবো, নিজেকে কেয়ার করবো, নিজেকে জানবো, তখনই কিন্তু আমি আল্লাহর জন্য বেশি করে কেয়ার করতে পারবো, বেশি করে ভালোবাসতে পারবো। আর আমার যেটা মনে হয় সব থেকে বড় জিনিস এই জীবনে, যে আমি একটা কথা বলতে চাই, বলছি যে
অনেকে অনেকে ওয়াইফরা হচ্ছে হাজবেন্ডের মানে দুর্নাম করে যে এটা খারাপ ওটা খারাপ, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার হাজবেন্ডের একটাও দুর্নাম পাচ্ছি না। এই তুমি যখন রেগে যাও তখন কিন্তু অনেক অনেক বলো, তুমি এখন ভুলে গেছো, এখন তোমার মুডটা ভালো আছে সেই জন্য। না না যখন মুড খারাপ থাকবে তখন মনে হবে তুমি আমার পৃথিবীতে তোমার সব থেকে খারাপ আসবে। না, ও মনোযোগ দিয়ে পড়াশোনা করে, মনোযোগ দিয়ে ভিডিও বানায়, জগিং করতে যায়, মানে টাইম টু টাইম রুটিন ওয়াইজ কাজ করে, তারপরে কাজে বসে কাজটা মনোযোগ দিয়ে কাজ করে। যাক, তো আমার যাই হোক, প্রশংসা শুনতে পৃথিবীতে কার না ভালো লাগে, প্রশংসা শুনতে প্রত্যেকের ভালো লাগে। আমি আসি আর পৃথিবীতে সব থেকে বড় পাওনা যে ওয়াইফ তার হাজব্যান্ডের প্রশংসা করছে, তো এর থেকে বড় কিছু তো পৃথিবীতে পাওনা মনে হয় হতেই পারে না। তো যাই হোক, তো তোমার সাথে আমার আরেকটা অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলে, এইভাবে আরেকটা হাড্ডাহাড্ডি লড়াই আরেকটা করতে আছে আরো সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই। আরেকটা হ্যাঁ, আছে হুম, যে আমি যখনই আসি মানে কাজের সূত্রে কিছু বলতে আমি তো চুপ হয়ে থাকি, তখন নিজের থেকে ইশারা করে আমি কাজে আসি তো পরে কথা বলছি। এটা কজন বলে? ঠিক ঠিক এটাই, ঠিক। এই জিনিসটা আমার ভালো লাগে। তো যাই হোক, আমার আমার ওয়াইফের একটা জিনিস ভালো লাগে, যখন সে এই তার মুড ভালো থাকে তখন আমার নিজেকে নিজে কিং মেন মনে হয়, আর যখন তার মুড খারাপ থাকে তখন আমার নিজেকে বেগার মনে হয়। তো আমার মনে হয় এটা অনেক হাজব্যান্ড ওয়াইফেরই হয়। অনেক হাজব্যান্ডই তার ওয়াইফকে হ্যাপি রাখতে চায়, বা অনেক ওয়াইফই তার হাজব্যান্ডকে খুশি রাখতে চায়। এটাই হচ্ছে কমন ব্যাপার, আর কিন্তু আমার যখন খুশি আমার রাখতে পারে না তখন তার আমার মধ্যে একটা আমি ব্যথা একটু বেদনা আমি একটা একটু আসে। উইক আছি, মানে অনেক ক্ষেত্রে শারীরিক দিক থেকে উইক, মানসিক দিক থেকে উইক আছে। কে বলে? তুমি তো আমার থেকে অনেক কিন্তু স্ট্রং। কিন্তু আমার হাজব্যান্ড বোথ সাইডে স্ট্রং আছে, ওই জন্য পারি না, আরো পারি না। প্রাউড ফিল করি, মানে যাক, হাজব্যান্ডের কাছ থেকে আজকে সকাল better সকাল আমি। ওয়াইফের কাছ থেকে এরকম এত সুন্দর সুন্দর প্রশংসা শুনে মনটা ভরে গেল। তো আমি মনে করি আই উইশ অল অফ ইউ স্টে হেলদি হ্যাপি, বডি সোল মাইন্ডকে আমি চাই আপনারা আপনাদের জীবনেও জাস্ট আরও জাস্ট বডি সোল মাইন্ডের উপর কিছুটা টেক কেয়ার করে আপনাদের জীবন আরও আরও ভালো এবং আপনাদের প্রতিটি সফলতাকে আপনারা অ্যাচিভ করুন। I wish all of you stay healthy, happy. Wish you all the best. Bye bye. Take care.